তাহলে ভৌত বিজ্ঞানে আলোর চ্যাপ্টারে আজকে আলোর প্রতিফলন পার্টটা একবার দেখে ফেলি, একদম ওয়ান শটে কমপ্লিট করে ফেলি। তাহলে প্রতিফলনের শুরুতেই আমাদের দর্পণ রিলেটেড প্রতিফলন আমাদের পুরোপুরি ফোকাস করে আছে পুরো চ্যাপ্টারটা। কীরকম? দর্পণ আমাদের দু রকমের হয়, একটা গোলীয় দর্পণ আর সমতল দর্পণ। একটা গোলীয় দর্পণের মধ্যে দু রকম, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। সমতল দর্পণ কীরকম? একদম এরকম সমতল দর্পণ হবে, ঠিক আছে? সেখানকার প্রতিফলন আমরা পরে দেখবো আলাদাভাবে। এক কথায় যেরকম প্রতিফলন হবে সেরকম প্রতিফলনে বেরিয়ে যাবে, তাই তো, সেম অ্যাঙ্গেলে, সেটা গেল সমতল দর্পণ। আচ্ছা, গোলীয় দর্পণে দু রকম আছে, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ কীরকম হয়? অবতল দর্পণ কীরকম হয়? এরকম হয় না অবতল দর্পণ? অর্থাৎ এদিক থেকে ফেস করতে হবে, কিছু একটা পড়বে, এবার কিছু না কিছু যাবে, সেগুলো সব পরে আমরা দেখবো কীভাবে কি ফেলছি না ফেলছি, ঠিক আছে? আর একটা হচ্ছে উত্তল দর্পণ, যেটা কিনা কীরকম হবে? এরকম হবে, এরকম হবে, এদিক থেকে ফেলবো, এদিক চলে যাবে, তখন ডট 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 করে বাড়িয়ে দেবো। সেটা কীভাবে হয় সেটা পরে দেখবো। তাহলে দর্পণ আমাদের করকম? গোলীয় দর্পণ আছে, সমতল দর্পণ আছে। গোলীয় দর্পণের মধ্যে কি অবতল দর্পণ আছে আর উত্তল দর্পণ, এই দুটোই কি মেইনলি আমাদের পড়তে হবে, উত্তল দর্পণ আর অবতল দর্পণ এই চ্যাপ্টারে, ঠিক আছে? আচ্ছা, এবার কি গোলীয় দর্পণের জ্যামিতি বলতে কি কি বুঝবো? যেমন গোলীয় দর্পণ যদি আমরা এখানে আঁকি, একটা যদি কি দর্পণ, একটা যদি আমরা নর্মাল অবতল দর্পণ আঁকি না, এরকম যদি অবতল দর্পণ আঁকি, এবার সেটা দিয়ে আমরা দেখে নেব এই সমস্ত টার্মগুলোর কি টার্মিনোলজিগুলো, অর্থাৎ এই যে টার্মগুলো লেখা আছে সেগুলোর কি মানে কি। বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র কীরকম? ধরে নিচ্ছি এইটা আমাদের কাছে একটা দর্পণ দেওয়া আছে। এইবারে যে দর্পণের এই যে আমরা দেখতে পাচ্ছি না উপবৃত্তাকার শেপ, এইটাকে পুরো বৃত্ত বানাও, এইটাকে ধরে পুরো বৃত্ত বানাও। দেখতে কিরকম হবে? এরকম হবে না? এটা বৃত্ত হয়ে যাবে, পুরোপুরি হয়নি বাট বৃত্ত হয়ে যাবে। এই বৃত্তের যে সেন্টার, সেইটাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। বোঝা গিয়েছে? সেটাকে বলবো কি? বক্রতা কেন্দ্র বলে ফেলবো। প্রধান অক্ষ কি? সেন্ট্রাল অ্যাক্সিস, এই যে প্রধান অক্ষ, এই যে ইমাজিনারি লাইনটা বক্রতা কেন্দ্রকে এবং মেরুকে জয়েন করলাম, এই পোর্শনটা হচ্ছে মেরু, ঠিক আছে? এই পোর্শনটা হচ্ছে মেরু, অর্থাৎ আমাদের যে দর্পণটা দিয়েছে একদম মাঝামাঝি পয়েন্ট, সেটাকে আমরা বলছি কি? মেরু। একদম মিডিল পয়েন্টটাকে বলছি আমরা মেরু। আর এই যে বক্রতা কেন্দ্র মেরুর সাথে এই যে একটা রেখা যোগ করলাম, এই রেখাটাকে কি বলছি আমরা? প্রধান অক্ষ বলে দিচ্ছি, প্রধান অক্ষ বলে দিচ্ছি। তারপরে আসছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কোনটা? এই যে মেরুর থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এইটুকুকে বলছি বক্রতা ব্যাসার্ধ। এইটুকু কি বলবো? এইটুকুকে বলবো বক্রতা ব্যাসার্ধ বলে দেবো সোজা, বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, বক্রতা কেন্দ্র গেল, প্রধান অক্ষ, বক্রতা ব্যাসার্ধ গেল, মেরু গেল, ফোকাস দৈর্ঘ্য, প্রতিফলক তল, এই তিনটা আলাদাভাবে দেখবো। দেখো, আচ্ছা, প্রতিফলক তল তো নর্মালি প্রতিফলক তল মানে যে তলে প্রতিফলন হচ্ছে সেটাই প্রতিফলক তল, সিম্পল কথা। অর্থাৎ আমরা ইমেজকে এই সাইডে গিয়ে রাখবো, প্রতিফলনকে এই সাইড থেকে হবে না এই সাইড থেকে হবে? অবশ্যই এই সাইড থেকে হবে। তাহলে এই যে সাইডটা, এইটাকে বলবো প্রতিফলক তল, এই সাইডটাকে বলবো প্রতিফলক তল, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। লাস্ট আমাদের দুটো জিনিস বাকি, ফোকাস আর ফোকাস দৈর্ঘ্য। এটা একটু ভালো করে বুঝবো। কীরকম? একটা দর্পণে যদি পরস্পর সমান্তরাল রেখা আসে, তারা যে বিন্দু দিয়ে প্রতিফলিত হবে তাকে বলে ফোকাস। বোঝা গেল না? আমি বলছি কি, পরস্পর সমান্তরাল সরলরেখা আসছে, পুরো সমান্তরাল, প্রধান অক্ষের সাথে সমান্তরাল। প্রধান অক্ষ কোনটা? এটা প্রধান অক্ষ, এটা। তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মিগুচ্ছ যে বিন্দু দিয়ে প্রতিফলিত হবে তাকেই বলবে ফোকাস। একদম সিম্পল হিসেব। আসলো, কি হলো? প্রতিফলিত হয়ে গেল। তাহলে কি বললাম? প্রধান অক্ষের সমান্তরাল আগত আলোকরশ্মি প্রতিফলিত হওয়ার পর যে বিন্দু দিয়ে যাবে সেটাকে ফোকাস বলে। সিম্পল কথা, এটাই ফোকাসের ডেফিনেশন, আর কিছু না। প্রধান অক্ষের সমান্তরাল আসবে, বলো একবার আমার সাথে, প্রধান অক্ষের সমান্তরাল আসবে, এসে যে বিন্দু দিয়ে প্রতিফলিত হবে সেটা হচ্ছে, অর্থাৎ প্রতিফলিত হওয়ার পর যে বিন্দু দিয়ে যাবে তাকে বলবে ফোকাস। আর ফোকাস দৈর্ঘ্য কি? ফোকাস যে পয়েন্টে আসবে, আর এই যে মেরুর থেকে ফোকাসের দূরত্বটা ফোকাস দৈর্ঘ্য। যেমন বক্রতা কেন্দ্র থেকে মেরুর দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধ ছিল, তা
তাহলে ফোকাস পয়েন্ট থেকে মেরুর দৈর্ঘ্য ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে, ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে। বোঝা গেল? মেরুর থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব হবে ফোকাস দৈর্ঘ্য। এইগুলো সব গেল টার্মিনোলজি একটা একটা করে। আশা করছি বোঝা গিয়ে। যদি বোঝা না যায় তো ভিডিও আবার আরেকবার রিপ্লে করে দেখো, আরামসে বোঝা যাবে, সেরকম কঠিন কিছু না। এইবার আসছি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি, গোলীয় দর্পণের রশ্মিচিত্র অঙ্কন। অর্থাৎ গোলীয় দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে রশ্মিচিত্র অঙ্কনে কটা জিনিস মাথায় রাখতে হবে। কীরকম? প্রধান রশ্মি মানে যদি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসে তাহলে ফোকাস দিয়ে যাবে, 1 নম্বর পয়েন্ট। যদি ফোকাসের মধ্য দিয়ে আসে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে দিয়ে বেরোবে, সমান্তরালে বেরিয়ে যাবে। কীরকম? বোঝা গেল না? প্রধান অক্ষের সমান্তরালে আসলে ফোকাস দিয়ে যাবে, ফোকাসের মধ্যে দিয়ে আসলে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। যদি আমি বলি, যদি আমি ফার্স্ট কেসটা আঁকি, আমি কি বললাম? এটা তো প্রথমেই দেখলাম, ফোকাসের ডেফিনেশনই তো দেখে নিলাম আগের স্লাইডে। যদি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আসে তাহলে যে বিন্দু দিয়ে যাবে তাকে বলে ফোকাস, তাই তো? তাহলে আমি এখানে সেটাই তো বলছি 1 নম্বর পয়েন্টে, প্রধান অক্ষের সমান্তরাল আসলে ফোকাস দিয়ে বেরোবে, সেটাই তো বলছি। ঠিক আছে, বলে দিলাম। আচ্ছা, এবার আসছি পরের পয়েন্টটা কি। পরের পয়েন্টে দেখো কি বলেছে, একটু বেশি এঁকে ফেলেছিলাম, সরি এক্সট্রিমলি। থাক। আচ্ছা, এবার দেখো 2 নম্বরটা বলছি। 2 নম্বরটা এখানে বলছে যদি ফোকাস দিয়ে কোনো রশ্মি আসে সে প্রধান অক্ষের সমান্তরালে বেরোবে। খুবই ঠিক আছে, ভাইস ভার্সা হিসেব। কীরকম? প্রধান অক্ষের সমান্তরালে আসলে যদি ফোকাস দিয়ে যায় তাহলে ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালেই বেরোবে। এ আবার কী ধরনের কথা? তাহলে আমি এটা ধরছি ফোকাস পয়েন্ট, তো ফোকাস দিয়ে আমি কোনো রশ্মিকে পাঠিয়েছি, পাঠানোর পর কী হবে? প্রধান অক্ষের সমান্তরাল চলে যাবে। যদি প্রধান অক্ষের সমান্তরালে আসলে ফোকাস দিয়ে যায় তাহলে ফোকাস দিয়ে পাঠালে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে, ফোকাস দিয়ে পাঠালে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এই আমার এমন কি আছে? এমন কি রকেট সায়েন্স আছে? 3 নম্বর দেখো, বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আসলে যে পথে যায় সেই পথে ফিরে যাবে। ভালো জিনিস। যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আসে, বক্রতা কেন্দ্র কোনটা ছিল? এটাকে অ্যাজিউম করবো ফুল বৃত্ত, যে পয়েন্ট আসবে সেটাকে বক্রতা কেন্দ্র বলবো। যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আসে, ঠিক করতে হবে একটু। যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আসে, যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আসে, যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে রশ্মি আসে তাহলে যে পথে এসছে সেই পথেই ফেরত যাবে। বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যদি আসে, যে পথে এসছে সেই পথে ফেরত যাবে। 3 নম্বর কেস। লাস্ট কেস কি? যদি রশ্মি মেরুতে পড়ে, যদি রশ্মি মেরুতে পড়ে, কি হচ্ছে? যদি রশ্মি মেরুতে পড়ে তাহলে কি হবে? নর্মাল প্রতিফলনের সূত্র ফলো করবে, অর্থাৎ যে বিন্দুতে আপতন হয়েছিল, যে অ্যাঙ্গেলে আপতন হয়েছিল সেই সেম অ্যাঙ্গেলে প্রতিফলন হয়ে বেরিয়ে যাবে। এই 4টে জিনিস মাথায় রাখতে হবে, খালি এই 4টে জিনিস মাথায় রাখতে হবে। কি আরেকবার জ্বালিয়ে নি। প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি আসে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যদি আলোক রশ্মি আসে প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। যদি একেবারে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আসে তাহলে আবার নিজের পাথকে রিট্রেস করে চলে যাবে, মানে যে পথে এসে সেই পথে ফিরে যাবে। আর 4 নাম্বার কি? যদি রশ্মি মেরুতে পড়ে তাহলে আপাতন কোণের মানে সমান কোণে প্রতিফলিত হয়ে যাবে। গেল, একদম সিম্পল। এই 4টে জিনিস মাথায় রাখতে হবে। তারপরে এবার আসছি গোলীয় দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে রেখাচিত্রের সাহায্যে আমরা কি করে প্রতিবিম্বের অবস্থান দেখবো। এটা আরও বেশি ইম্পর্টেন্ট। দেখো, 2টো ট্রিক বলে দিচ্ছি। ফার্স্ট ট্রিক, বস্তুর মাথার থেকে একটা রশ্মি ফোকাস দিয়ে পাঠাও। ফোকাস দিয়ে এক্ষুনি আগের স্লাইডে দেখে আসলাম, ফোকাস দিয়ে পাঠালে কি বেরোবে? প্রধান অক্ষের সমান্তরাল বেরিয়ে যাবে না? প্রধান অক্ষের সমান্তরাল আসলে ফোকাস দিয়ে বেরোবে, ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল বেরোবে। সেই দুটোকেই কাজে লাগাবো। দেখো, বলছে বস্তুর মাথা থেকে একটা রশ্মি ফোকাস দিয়ে পাঠিয়ে সমান্তরালে বার করো। গেল। আর সেকেন্ড কি বলছে? আর একটা রশ্মি সমান্তরালে পাঠিয়ে ফোকাস দিয়ে বার করো। ফোকাস দিয়ে পাঠিয়ে সমান্তরালে বার করবো, সমান্তরাল দিয়ে পাঠিয়ে ফোকাস দিয়ে বার করবো। একটা উদাহরণ দিই, ভালো করে বোঝা যায়। একটা উদাহরণ দিই। দেখো, এটা একটা অবতল দর্পণ। আমি ধরছি কি, আমি এখানে একটা বস্তু রেখেছি।
আমি সবার আগে এর প্রতিবিম্ব খোঁজার জন্য একটা রশ্মিকে সমান্তরালে পাঠাবো। কোন বিন্দু দিয়ে যাবে? ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আমি ধরছি ফোকাস এখানে, আমি ধরছি ফোকাস এখানে, আমি ধরছি ফোকাস এখানে, ফোকাস দিয়ে বেরোলো। আর একটা রশ্মিকে না ফোকাস দিয়ে পাঠাবো, আর একটা রশ্মিকে ফোকাস দিয়ে পাঠাবো, তাহলে কি যাবে? সমান্তরাল চলে যাবে, সমান্তরাল, এই চলে গেল সমান্তরাল। আর রশ্মি চিত্তে যদি তীর চিহ্ন না দেয় তাহলে আঁকার দরকার নেই, ঠিক আছে? সেই তো নাম্বার পাবা না, সুতরাং একে লাভ নেই। রশ্মি চিত্তে তীর চিহ্নটা এতটা ইম্পর্টেন্ট লাইট ডিরেকশন দেখার জন্য। তাহলে একটা সোজা পাঠিয়ে ফোকাস দিয়ে বার করলাম, একটা ফোকাস দিয়ে পাঠিয়ে সোজা বার করলাম, আর এই যে পয়েন্টটা আসলো সেই পয়েন্ট বরাবর জুড়ে দিলাম এরকম। এটা আমার প্রতিবিম্ব, এই যে আমার প্রতিবিম্ব, ফাইনাল প্রতিবিম্ব। তাহলে এইরকমভাবে প্রতিবিম্ব আমরা খুঁজবো কোন জায়গায় প্রতিবিম্ব আছে। দেখো এই দুটো মাস্ট নোন ট্রিক মাথায় রাখতে হবে। যদি দর্পণের সামনে হয়, যদি প্রতিবিম্ব দর্পণের সামনে হয় তাহলে সেটা সদ্বিম্ব, যদি দর্পণের পিছনে হয় তাহলে অসদ্বিম্ব। ভালো করে মাথায় রেখো কিন্তু এই দুটো, এইগুলো কনফিউশন কিন্তু মোস্ট কনফিউজিং হয়। যখন সদ্বিম্ব জিজ্ঞেস করে, অসদ্বিম্ব জিজ্ঞেস করে, তখনই কনফিউশন সব থেকে বেশি হয়। তাহলে কি বলবো? যদি দর্পণের পিছনে হয় কি? অসদ্বিম্ব, সামনে হলে সদ্বিম্ব। এটা কি? এটা কি বলে? এটা তো দর্পণের সামনের দিক নাকি? এখানে বস্তু রেখেছি, এখান থেকে আসছি তো পিছন দিক। এই সিলভারিং করা পিছন দিক, সিলভারিং করা পিছন দিক। তাই দর্পণের পিছনে কি এসছে নাকি? সামনে এসছে। উল্টানো ঠিক আছে, বাট দর্পণের সামনেই তো এসছে প্রতিবিম্ব। তাহলে এটা কি? এটা আমাদের সদ্বিম্ব। মাথায় রেখো, ঠিক আছে? এইভাবে আমাদের সদ্বিম্ব না অসদ্বিম্ব চিন্তা। এইবার দেখে নেব কি কি কেস হতে পারে, অর্থাৎ কি কি কেস পসিবল। এবার আমরা দেখে নিই। এই হচ্ছে কনফিউজিং, সমস্ত কনফিউশন এখানে হচ্ছে। আর এটা হচ্ছে সব থেকে কনফিউজিং ক্লিয়ারিং স্লাইড, কনফিউশন ক্লিয়ারিং স্লাইড। দেখো কি রেখাচিত্রের সাথে প্রতিবিম্বের অবস্থান। দেখো যদি ফোকাসে থাকে কোনো বস্তু তাহলে কি হবে বলো? সোজা বেরিয়ে যাবে। এই একটা রশ্মি গেল, সোজা চলে গেল, এই একটা রশ্মি গেল, সোজা চলে গেল, এই একটা রশ্মি গেল, সোজা চলে গেল। অর্থাৎ ফোকাস, আমরা জানি তো ফোকাস থেকে রশ্মি বেরোনো মানেই সেটা প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে, যাই হোক না কেন, ঠিক আছে? তো এর প্রতিবিম্ব তো প্রথম কথা পাওয়া যাবে না, এর প্রতিবিম্ব তো প্রথম কথা পাওয়া যাবে না। কোন অসীমে গিয়ে মিলিত হয়েছে, কোন ইনফাইনাইটে চলে গেছে, প্রতিবিম্ব তো পাওয়া যাবে না। সোজা চলে গেছে, সোজা চলে গেছে, কত দূর চলে গেছে, মিলিতই হচ্ছে না কোনো জায়গায়। আচ্ছা, এখান থেকে প্রতিবিম্ব পাওয়া শুরু হবে। এই স্লাইডটা দেখো ভালো করে, এই স্লাইডটা দেখো ভালো করে। প্রথমে আসছে বড়, আস্তে আস্তে প্রতিবিম্ব ছোট হচ্ছে, বড় হচ্ছে, সমান হলো, বড় 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 হয়ে হয়ে আবার এদিকে চলে গেল। এইটাই হচ্ছে মেইন ফান্ডা এই জিনিসটা। দেখো যদি আমরা বক্রতা, সি মানে হচ্ছে বক্রতা কেন্দ্র, ঠিক আছে? সি মানে হচ্ছে বক্রতা কেন্দ্র। যদি বক্রতা কেন্দ্র থেকে বাইরে রাখছি তাহলে দেখো প্রতিবিম্ব খুব ছোট্ট তৈরি হচ্ছে। এখানে এখানে এতে দেখো, অ্যানিমেশনে দেখো, আমি যেই 2F এর বাইরে আছি কত ছোট্ট তৈরি হচ্ছিল। এখান থেকে শুরু হচ্ছে, ছোট্ট থেকে আস্তে আস্তে আসছিল। এই দেখো ছোট্ট 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 থেকে বড় হচ্ছে। সমান সমান হলো কোথায়? যখন 2F এ আসছে তখন সমান সমান হচ্ছে। ভালো করে খেয়াল করে দেখো, এই দেখো সমান সমান হয়ে গেল একটা সময়। তারপরে বড় হওয়া শুরু হলো, ছোট থেকে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, সমানে আসলো, তারপরে আবার বড় হওয়া বড় হওয়া বড় হওয়া শুরু হলো, হতে হতে আবার এই সাইডে চলে আসলো। সেটাই হচ্ছে মেইন জিনিস। এখন ছোট তৈরি হয়েছে, এক কথা এটা সৎ না অসৎ? সৎ না অসৎ? সামনে তৈরি হয়েছে তো, সামনে তৈরি হয়েছে তো সৎ। আচ্ছা এ কি? এ দেখো আকারে সমান সমান চলে আসলো, যেই সিতে রাখলাম আমি, যেই সিতে রাখলাম এটাও কি সৎ হয়েছে। এটা দেখো এবার আস্তে আস্তে বড় হচ্ছে, যেই আমি ভেতরে নিয়ে আসছি আস্তে আস্তে বড় হচ্ছে। দেখো এই দেখো, এই সমান হলো, এবার বড় বড় হলো বড় হলো বড় হলো। তার মানে এই যে ফোকাস থেকে বাইরে নিয়ে আসছে আস্তে আস্তে ইমেজ কি হচ্ছে? বড় হচ্ছে, কিন্তু সদই আছে, সামনে তৈরি হচ্ছে, সদই আছে। এখানে কি? এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে তোমার ফোকাসে রেখে দিয়েছি। আমরা কি জানি? ফোকাসে যদি রাখি তাহলে সেই আবার প্রধান অক্ষের সমান্তরাল বেরিয়ে যাবে সোজা, তাই তো? প্রধান অক্ষের সমান্তরাল যদি বেরিয়ে যায় তাহলে শ্বেত রশ্মি তো মিলিত হবে না কোনো জায়গায়। তাহলে এখানে আমরা প্রতিবিম্ব মোটামুটি এক কথায় খুঁজেই পাবো না প্রতিবিম্ব। এই জায়গায় যদি ফোকাসেরও সব থেকে ইম্পর্টেন্ট কেস হচ্ছে এইটা, সব থেকে ইম্পর্টেন্ট কেস হচ্ছে এইটা, সব থেকে ইম্পর্টেন্ট কেস। কোশ্চেন যদি দেয় তো এখান থেকেই দেবেন। এখানে তৈরি হচ্ছে দেখো মিররের সামনে ইমেজ তৈরি হচ্ছে, সামনে। এতক্ষণ পিছনে তৈরি হচ্ছিল, সব পিছনে তৈরি হচ্ছিল, সব পিছনে তৈরি হচ্ছিল, একটাই কেসে সামনে তৈরি হয়ে গেছে ইমেজ, অর্থাৎ অসৎ বিম্ব তৈরি হয়ে গেছে একটাই কেসে। অবতল দর্পণের একটাই কেসে অসৎ বিম্ব তৈরি হয়। কখন? কখন অসৎ বিম্ব তৈরি হয়? যখন মেরু আর ফোকাসের মাঝামাঝি রেখে দিই। ফোকাস অবধি আসলে বড় হচ্ছিল, বড় হচ্ছে, ফোকাসের বিয়ন্ড যেই নিয়ে আসলাম দেখো ইমেজ এদিকে চলে আসছে। ফোকাস অবধি ঠিক আছে, ফোকাসের পর থেকে ইমেজ এইদিকে চলে আসছে উল্টো। তাহলে এটা সব থেকে ইম্পর্টেন্ট কেস,
মাথায় থাকবে? ফোকাসের বিয়ন্ড যেই আমি নিয়ে যাচ্ছি, ইমেজ কী হয়ে যাচ্ছে, উল্টো দিকে চলে যাচ্ছে মিররের, অর্থাৎ সামনে চলে আসছে, মানে পিছনে চলে আসছে আমাদের আয়নার, অর্থাৎ দর্পণের। সেটাকে কি বলছি, অসৎ বিম্ব বলে ফেলছি। ঠিক আছে, তাহলে এটা সব থেকে ইম্পর্টেন্ট কেস। তারপর দেখি, এবার আসছি উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে R=2। উপাক্ষীয় রশ্মি কিচ্ছু না, পরস্পর সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন খুব একে অপরের কাছাকাছি থাকে তারা হচ্ছে উপাক্ষীয়। এবার তাদের জন্য আমাদের প্রুফ করতে হবে কি, R=2f প্রমাণ করতে হবে। অর্থাৎ এই যে উপাক্ষীয় রশ্মি আঁকলাম, পরস্পর সমান্তরাল রশ্মিগুচ্ছ, আমি বলছি এবার যদি প্রমাণ করতে চাই উপাক্ষীয় রশ্মির জন্য, আমি যদি বলি একটা অবতল দর্পণ আমি এখানে এঁকেছি যেখানে পরস্পর সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসছে, যদি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসে, সে কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে না? ফোকাস দিয়ে যাবে না। আমি ধরছি এটা ফোকাস। ঠিক আছে, আমি একটা ডিস্টেন্সে এখানে সি ধরলাম, এটা আমি বক্রতা কেন্দ্র বলে দিচ্ছি, তাহলে এইটা আমি ফোকাস বলছি। আচ্ছা, একটা ভালো করে জিনিস দেখো, এখানে আমি কটা জিনিস বলছি, যে এ যে তলের সাথে আপাতিত হয়েছে এর আপাতন কোণ কত? আমি যদি বক্রতা কেন্দ্রের সাথে এর একটা ডটেড লাইন যোগ করে দিই, তাহলে এর অবিলম্ব পেয়ে যাবো না আমি? ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সবসময় লম্ব হবে তো নাকি? তাহলে এইটাকে যদি আমি বলি যে এই কোণটা আমাদের আপাতন কোণ আই, তাহলে এই কোণটা বলতে পারবো না প্রতিফলন কোণ? হ্যাঁ বলতে পারবো, কেন বলতে পারবো না? এবার একটা কথা ভাবো, এই যে কোণাটা জেড যখন তৈরি হয় তখন এটা একান্তর কোণ বলা যায় না? এই কোণটা একান্তর কোণ বলা যায়। এখানে একটা জেড তৈরি হয়েছে, এই অন্য কালার দিয়ে দেবো। আচ্ছা, আমি একটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি। দেখো, এই জেডটার দিকে খেয়াল করো, এই আর একটা জেড তৈরি হয়েছে, জেড তৈরি হয়েছে। তাহলে এই কোণটা যদি আই হয়, তাহলে এই কোণটা আই হবে না? সেম হবে না? আবার আই ইকুয়াল টু আর, তাহলে এবার এই ত্রিভুজে চলে এসো, এই ত্রিভুজের এই কোণ আই, এই কোণ আর, I=R, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল তো। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সেম হয়ে গেল না? একটু বোঝো, ঠিক আছে? আমি ওরকম ভালো লিখিয়ে টিকিয়ে করে করাচ্ছি না, জাস্ট বোঝার জন্য। এই বাহু সেম হয়ে গেল না? একটা ত্রিভুজের এই ত্রিভুজটা যদি আমি বাইরে এইভাবে আঁকি, দেখো এরকম একটা ত্রিভুজ আসছে যার এই কোণ সেম হয়ে গেছে, তাহলে আমি সমদ্বিবাহু ত্রিভুজের প্রপার্টি অনুযায়ী বলতে পারি না যে বাহু দুটো সেম, এই বাহু সেম হয়ে গেছে? বলতে পারি তো? তার মানে আমি বলছি এই বাহু আর এই বাহু সেম হয়ে গেছে। আমি ধরছি এই বাহুর নাম এক্স ধরছি, এই বাহুর নাম আমি কি ধরছি বলো? একটা ধরছি ওয়াই ধরছি। তাহলে আমি বলছি এখানে এক্স আর ওয়াই নাকি সেম হয়ে গেছে। এবার একটা কথা বলো, যদি খুব কম উন্মেষের লেন্স হয়, যদি খুব কম উন্মেষের দর্পণ হয়, উন্মেষের দর্পণ বলতে কিরকম বলতো, এই যে বক্রতা ব্যাসার্ধটা অনেক বেশি এরকম হয়, তার ক্ষেত্রে কি হয়, এই যে মেরু আর এর মধ্যে ডিস্টেন্সটা খুব কম হয়। মেরু আর এর মধ্যে ডিস্টেন্সটা এতটাই কম হয় যে এই বাহুকে নিয়ারলি ইকুয়াল বলা যায়। আমি কালো দিয়ে দেখাচ্ছি, দেখো এই বাহু আর এই বাহুকে নিয়ারলি ইকুয়াল বলা যায়। কেন? এই ডিস্টেন্সটা খুব কম, প্রায় পুরো মার্জ হয়ে যায়, মানে আমি এরকম বলছি, এরকম এখানে একটা আঁকলাম আর এখানে একটা আঁকলাম, দেখো এই ডিস্টেন্সগুলো নিয়ারলি প্রায় সেমই আছে, খুব একটা বড় কম ব্যাপার নেই এদের মধ্যে, আছে কি? তাহলে এই ডিস্টেন্সগুলো আমরা নিয়ারলি সেম বলে দিচ্ছি। তার মানে এটা যদি ওয়াই হয়, আমরা এটা ওয়াই বলে দিচ্ছি। তো একটা জিনিস খেয়াল করো, এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা, আবার এইটা ইকুয়াল টু এইটা, তাহলে আলটিমেটলি বলতে পারি না এই টোটালটা মানে আমি যদি বলি বক্রতা ব্যাসার্ধ টোটালটা, তাহলে টোটাল যে বক্রতা ব্যাসার্ধটা আমরা পাচ্ছি সেটা 2 ইন্টু এই প্লাস এই, আর এই একটা দৈর্ঘ্য ফোকাস দৈর্ঘ্যের সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য বলতে পারি না? দেখো এখানে ABCD নাম দিলে অনেক বেটার হতো, ঠিক আছে? ABCD নাম দিয়ে যদি করতাম অনেক বেটার হতো, আমি অত এইভাবে করিনি। AB ইকুয়াল টু BC, আমি এখানে বলছি AB ইকুয়াল টু BC আসলো, আর এখান থেকে তোমার কি আসলো বলো? BD ইকুয়াল টু CD, খুব কম উন্মেষের জন্য। তখন আমি AC ইকুয়াল টু লিখতে পারি AB প্লাস BC, আবার BC ইকুয়াল টু AB,
মানে এক কথা আমি বলছি AB ইকুয়াল টু BC লিখে দেবো, তখন লিখে দেবো 2BC, AC ইকুয়াল টু, সেটাই আমি এখানে ডাইরেক্ট লিখিয়েছি যে বক্রতা ব্যাসার্ধ ইকুয়াল টু 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য। এইটা ভিডিওটা আরেকবার দেখবা, যদি না বুঝতে অসুবিধা হয় দেখার পরে বই দেখো, বইতে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটি। এখান থেকে কনসেপ্টটা নাও, বাকি বইতে লেখা তো সুন্দরভাবেই আছে। তাহলে বক্রতা ব্যাসার্ধ 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য, তাহলে বক্রতা ব্যাসার্ধকে R দিয়ে লিখি, 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্যকে F দিয়ে লিখি। R ইকুয়াল টু 2F ভীষণ ইম্পর্টেন্ট প্রমাণ, পরীক্ষায় আসবেই আসবে, ভীষণ ইম্পর্টেন্ট প্রমাণ। আলোর চ্যাপ্টার যদি কোনো প্রমাণ দেয় তো এটাই তো দেবে, ঠিক আছে, মাথায় ঢুকলো। তারপর দেখো, আচ্ছা এবার তারপরে চলে আসছি আমি অবতল দর্পণে প্রতিবিম্ব প্রকৃতি এবং অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হয়। প্রতিবিম্বের প্রকৃতি অবতল দর্পণে কিরকম, যদি ফোকাস থেকে দূরে রাখি কি হচ্ছিল, সমস্ত ক্ষেত্রে সৎ পাচ্ছিলাম, উল্টো পাচ্ছিলাম অবশিষ্ট, এবং আকার ছোট হতে পারে, সমান হতে পারে, বড় হতে পারে। যদি বহুত দূর থেকে ফেলছি ছোট হচ্ছে, যদি সিতে এনে রাখছি সমান হচ্ছে, আর যদি সি এর থেকে সেই এটা মনে করো, সেই অ্যানিমেশনটা মনে করো, ভিডিও রিভাইন্ড করে দেখো আবার, তাহলে বড় হতে পারে, তাহলে সব রকম হতে পারে পসিবিলিটি, যদি আমরা ফোকাসের বাইরে রাখি। তো যদি ফোকাসের ভেতরে নিয়ে যায় তখন কি হচ্ছে, উল্টো দিকে চলে যাচ্ছে ইমেজ, পিছনে চলে যাচ্ছে, একটা দর্পণের পিছন দিকে ইমেজ চলে যায়, তখন আমার অসৎ বিম্ব পেয়ে যাচ্ছি। আবার ইমেজ যে উল্টানো ছিল সেটা আবার সোজা হয়ে যাচ্ছিল, সমশিষ্ট হয়ে যাচ্ছিল, আর বস্তুর আকারের তুলনায় বড় পাচ্ছিলাম। ব্যবহার কোথায়, দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয়। কেন, রিজন হচ্ছে কেন, প্রথম কথা, দাঁতের চিকিৎসায় যখন ভেতরে আয়না দেওয়া হবে, আয়নাটা দাঁতের খুব কাছে রাখা হয়, অর্থাৎ নিয়ারলি ফোকাস পয়েন্টের ভেতরে রাখা হয়। তাহলে ফোকাস পয়েন্টের ভেতরে যদি রাখা হয় অসৎ বিম্ব তৈরি হবে আর সোজা ইমেজ তৈরি হবে। যদি যদি ডাক্তার এমন একটা ঢুকিয়েছে ভেতরে, এমন একটা এরকম থাকে না অনেকটা, যেটা দাঁতের ভেতরে রাখা হয়, দাঁত দেখা যেটা দিয়ে, তো যেটা আমরা যদি সেই দাঁতের চিত্রটা আমরা উল্টো দেখি তাহলে অবশ্যই প্রবলেম হবে, ডাক্তারের কাছে সঠিক জিনিসটা বুঝতে প্রবলেম হবে। যার কারণে যদি ফোকাসের মধ্যে রাখা যায়, দাঁতটা খুব কাছাকাছি থাকে, আয়নাটা খুব কাছাকাছি ধরা হয়, তাহলে ফোকাসের মধ্যে কি করে, সমশিষ্ট ইমেজ তৈরি করে দেয়, তাহলে সোজা ইমেজ সোজাই থাকে, তাহলে দেখতে খুব সুবিধা হবে। দাড়ি কামানোর দর্পণ হিসেবে ব্যবহার করা হয়, হ্যাঁ ওই অনেক বড় দেখা যাবে, তাই যদি কাছাকাছি দাড়ি কামানোর সময় এমনি তো আয়নার কাছাকাছি থাকতে মুখ চলে আসে। তো মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ একটা এরকমভাবে ব্যবহার করে, দেখো এরকম একটা অধিবৃত্ত বিশেষ ধরনের দর্পণ ব্যবহার করা হয়, এরকমভাবে থাকে, ঠিক আছে, বইতে ছবি আছে দেখবে। এই জায়গাটায় লাইট থাকে, হেডলাইটটা এই জায়গায় থাকে, তো এখান থেকে বেরোয় লাইট সোজা চলে যায়, 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 এরকমভাবে কি হয়, এরকম সেট আপ করা থাকে, অর্থাৎ এটাও অবতল দর্পণ। আরেকটা কি, জ্যোতির্বিদ্যায় গবেষণা দূরবীক্ষণ যন্ত্র এবং সার্চ লাইটে। কেন, আমরা দেখছি তো অবতল দর্পণে কি হচ্ছে, যদি ইনফাইনাইট থেকে, অর্থাৎ যখন দূরবীক্ষণ যন্ত্র বা সার্চ লাইট আমরা দেখছি শনি গ্রহ বা চাঁদ দেখছি, চাঁদের থেকে আলো কি ইনফাইনাইট থেকে আসছে, পুরো সমান্তরাল এসে পড়ছে, বহুত দূর থেকে আসছে, তাহলে সে ফোকাসে চলে আসছে, তাহলে আমরা সেই ফোকাসটাকে অ্যাডজাস্ট করে সেই জিনিসটার ছবি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ উল্টানো হচ্ছে যদিও, কিন্তু আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, সেটাকে কম্পিউটারের সাথে সোজা করে আমরা দেখতে পাচ্ছি, তাহলে সেক্ষেত্রেও আমরা অবতল দর্পণের ব্যবহার করছি। এবার আসি সমতল দর্পণ। সমতল দর্পণে কি হয়, আমরা বাড়ির যে আয়নাগুলো ব্যবহার করি, বাড়ির যে ড্রেসিং টেবিল বলো বা শোকেস বলো, যাতে আয়নাগুলো থাকে সাধারণত সমতল দর্পণই থাকে, তাই তো, আমরা যে হাইটের, আমরা ঠিক সেই হাইটের ইমেজ দেখতে পাই, তাই না, আমাদের থেকে ছোটো বড় তো হয় না, তাহলে যে ইমেজ সেই ইমেজ দেখতে পাই, অর্থাৎ সোজা চলে আসছে, সোজা প্রতিফলিত হয়ে ফেরত আসছে। ডটের লাইন দিয়ে যদি বাড়াই একদম সেম হাইট থাকবে, এটাও ঠিক সেম, যে অ্যাঙ্গেলে গেল সেই অ্যাঙ্গেলে চলে আসলো, এটা যদি ডটের লাইন দিয়ে বাড়াই একদম সেম ইমেজ আমরা পেয়ে যাব। দর্পণের প্রকৃতি কীরকম হবে, প্রতিবিম্বের প্রকৃতি অসৎ হবে। কেন, এই যে দর্পণের পিছন দিকে তৈরি হচ্ছে, আমরা সামনে দাঁড়িয়ে আছি, এটা তো সামনে, আমরা তো সামনে দাঁড়িয়ে আছি, আর তৈরি হচ্ছে পিছন দিকে, তাহলে অসৎ। সমশিষ্য, দেখো এও সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এও সোজা হয়ে দাঁড়িয়ে আছে, সমশিষ্য, বস্তুর আকারের সাথে সমান, আমরা যে আকারে দাঁড়িয়ে আছি সেই আকারেরই প্রতিবিম্ব আমরা এদিকে পাচ্ছি, ছোট বড় হচ্ছে না। ব্যবহার কি, সাধারণ আয়না হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর আচ্ছা লাস্ট আসছে কি, উত্তল দর্পণ। উত্তল দর্পণে কীরকম ব্যবহার করা হয়, প্রকৃতি কীরকম হয়, দেখো উত্তল দর্পণের সারা জীবনই অসৎ হবে, সমশিষ্য হবে, বস্তুর আকারের তুলনায় ছোট হবে, অল টাইম। তুমি ফোকাসের বিয়ন্ড নিয়ে আসো, ফোকাসের বাইরে নিয়ে আসো, যেখান থেকে পারো নিয়ে আসো না কেন, সবসময় অসৎ হবে, অর্থাৎ সামনে তৈরি হবে। এদিকটা সামনে, এক্সট্রিমলি সরি, এদিকটা সামনে, তো এই দর্পণ এদিকে প্রতিফলিত হচ্ছে, এদিকটা সামনে,
আর তৈরি হচ্ছে কি অপোজিটে, অর্থাৎ পিছন দিকে তৈরি হচ্ছে, তাহলে অসৎ বলে দেবো অবশ্যই। অসৎ বিম্ব তৈরি হচ্ছে। সমশিষ্য, এই সেম দিকে এও সেম দিকে, তাহলে সমশিষ্য তৈরি হচ্ছে, আর বস্তুর আকারের তুলনায় ছোট তৈরি হচ্ছে। ব্যবহার কি, গাড়ির রিয়ার ভিউ মিরার, অর্থাৎ বাইকের যে সাইড ভিউ থাকে না, বাইকের তো সাইড ভিউ থাকে, বাইকের এই যে সাইড ভিউ, দু সাইডে মিরার থাকে না দুটো স্কুটিতে, তাহলে সেই দুটো মিরার কি আমাদের আমাদের কি উত্তল দর্পণ। ঠিক আছে, কেন উত্তল দর্পণ? কারণ বস্তু যেখানেই থাকুক না কেন ও তৈরি করবে কি সোজা সমশিষ্য ইমেজ। অর্থাৎ একটা লরি পিছন দিক থেকে আসছে, আমরা দেখি যদি লরিটা উল্টে আসছে, চাকা দুটো উপরে তোমার কাঁচ নিচে, তখন আমাদের কি ভালো লাগবে দেখতে জিনিসটা? ঠিক আছে, আমরা তো একদম হকচকিয়ে যাবো। সেটা যেন না হয় কোনোদিন। তাহলে যেখানেই থাকুক না কেন বস্তু আমরা সবসময় সোজাই দেখতে পাবো। আর তাছাড়া এই মিররে দেখবে একরকম লেখা থাকে, একটা কোট লেখা থাকে ভেতরে, যে অবজেক্টস ইন মিরর আর ক্লোজার দেন দে অ্যাপিয়ার। লেখা থাকে না কথাটা, নিশ্চয়ই দেখেছো কোথাও না কোথাও। তার মানে কি, অর্থাৎ ইমেজ তো ছোট, মানে অবজেক্ট তোমাকে যত দূরে দেখাচ্ছে তারা কিন্তু তার থেকে কাছে আসে, সুতরাং সাবধান হয়ে যাও। ঠিক আছে, তোমরা দেখছো হয়তো অনেকটা দূরে আছে, যেহেতু ছোট ছোট ইমেজ তৈরি হচ্ছে, মনে হচ্ছে না লরিটা একটু দূরে আছে, কিন্তু লরিটা কিন্তু কাছে চলে এসছে অলরেডি। আচ্ছা, এই তাহলে গেল প্রতিফলন। এভাবে পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ।